বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এবং দেশ ত্যাগের পর জনগণের একটা আশঙ্কা ছিল দেশ একটা ভালো দিকে যাবে, কিন্তু কার্যতভাবে একের পর এক সমস্যার মুখোমুখি হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তারা কার্যতভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণের মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে পদে পদে বিএনপি বাধা দিয়েছে এবং তাদের কোনো কাজ ঠিকমতো করতে দেয়নি। তার উদাহরণ হিসেবে আমি বলতে পারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন, সেই ব্যাপারে বিএনপি কঠোর অবস্থান নেয়। এটার পিছনে আমাদের পার্শ্ববর্তী একটি দেশের চাল রয়েছে এবং বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একটা আঘাত করে হয়তোবা এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছিল। কিন্তু যখন জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আগুন দেয় তখন বিএনপি নেতাকর্মীরা নিশ্চুপ ছিল, কারণ তারা মনে মনে চেয়েছিল জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাক। পরবর্তীতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্ট্রংলি কোনো মন্ত্রণালয় চালাতে পারছে না। তিনি বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ আজিজকে নিয়োগ দিয়েছে এবং সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মুস্তফা সরোয়ার ফারুককে নিয়োগ দিয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল এবং এটার বিরোধিতা হয়েছিল, কিন্তু কার্যত কোনো কিছু হয়নি। তাদের নিয়োগ দিয়েই সরকার অনড় ছিলেন। এদিকে প্রথম আলো এবং ডেইলি স্টারের সুপারিশেও কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছেন, যা আপনারা জানেন। এর মধ্যে অন্যতম জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির। কার্যত বর্তমান সরকার আসার পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না। শীতকালে শাকসবজি কিছুটা কমেছে, কিন্তু অন্যান্য জিনিসপত্রের দাম কোনোভাবেই নাগালে আসছে না। ব্যাংক খাতে অস্থিরতা কমেছে, কিন্তু ব্যাংকের সুদের হার যেভাবে বাড়ছে, নীতি সুদ হার সহ, সেটা ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের উপরে প্রচুর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের জনগণ এখন বলতে চাচ্ছে যে এর চেয়ে শেখ হাসিনাই ভালো ছিল। আমরা এই কথাটা শুনতে চাইনি, কেননা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি প্রবল আস্থা ছিল যে তিনি দেশ ঠিকমতো চালাতে পারবেন, কিন্তু তিনি ঠিকমতো চালাতে পারেননি এখন পর্যন্ত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বিভিন্ন জায়গায় খালি মিটিং মিছিল করে বাড়ছে, কার্যত তারা কোনো কার্যকরী পদক্ষেপই নিতে পারেনি। এদিকে বিভিন্ন ঔষধের উপরে ভ্যাট প্রয়োগ করে এবং বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট প্রয়োগ করে সরকার কি করতে চায় সেটা সরকার ক্লিয়ারলি বলতে চায় না। এই ভ্যাট প্রয়োগের মাধ্যমে ঔষধের দাম সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত এমনি ব্যয়বহুল, তারপরে যদি এই ভ্যাট দিয়ে ঔষধপত্রের দাম বাড়ায় তাহলে দেশের কি অবস্থা হবে সেটা কি স্বাস্থ্য বিভাগের যে উপদেষ্টা রয়েছেন নূরজাহান বেগম, তিনি কি জানেন? এবং এই ব্যাপারে যিনি সুপারিশ করেছেন অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন, তিনি কি দেশের মানুষের কষ্টের কথা বুঝেন না? তাহলে তো শেখ হাসিনার আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমি কোনো পার্থক্যই দেখি না। অনেকের মুখে শোনা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি কোনো রকম একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিট করার প্ল্যান করছে, অনেক গণমাধ্যম থেকে বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শোনা যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন, তাহলে তিনি কেন দেশের ক্ষমতা দায়িত্ব নিলেন? তিনি যখন পারবেন না তখন তিনি দায়িত্ব ছেড়ে চলে যেতেন, কিন্তু তিনি জনগণকে একটি বিপদের মুখে কেন ফেলাচ্ছেন? এদিকে বিএনপি তড়িঘড়ি নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন জুনের মধ্যে একটা নির্বাচন দেওয়া সম্ভব। তারা ক্ষমতায় আসার জন্য প্রায় পাগল এবং অনেকটাই কার্যত বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কাছে নতজানু পরিকল্পনা নতজানু নীতি অনুসরণ করছে। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পুরোপুরি ব্যর্থ তা আমরা মোটামুটি বুঝতেই পারছি, কারণ তারা কোনোভাবে সফল হতে পারছেন না। এখন বিভিন্ন রকমের যে সংস্কার কমিটি করেছে তার প্রতিবেদন হবে, সেটাই বা কার্যকর কতটুকু হবে তাও আমাদের অনেক আশঙ্কা, কারণ বিএনপি এটা কোনোভাবেই করতে দিবে না, সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো দেবে না। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তার দলকে যে কোনোভাবে পুনর্বাসিত করার জন্য, এবং এই কাজে তাদেরকে সহযোগিতা করছে বিএনপি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাতও তাদেরকে সহযোগিতা করছে। তাহলে ঘুরে ফিরে সেই দানব সরকারই বাংলাদেশে আসীন হবে এবং আমাদের সাধারণ মানুষের দুর্ভাগ্যই থেকে যাবে। সাধারণ মানুষের আর কোনো কিছু হবে না। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
যেসব ভাই বোনেরা আত্মত্যাগ করেছিল তাদের সেই আত্মত্যাগ বিলীন হয়ে যাবে। যেমনটা বর্তমান সরকার 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলণ্ঠিত করার চেষ্টা করেছে কোনো কোনো উপদেষ্টা, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াসের এত বড় দুঃসাহস যে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন দণ্ডিত আসামি কিলার মেজর ডালিমকে নিয়ে একটি লাইভ প্রোগ্রাম করেছে। এই ব্যাপারে বাংলাদেশ সরকারের একটা বক্তব্য থাকা উচিত ছিল, কারণ মেজর ডালিম একজন দণ্ডিত আসামি। যদি তিনি দণ্ডিত না হতেন তাহলে অন্য ব্যাপার ছিল, কিন্তু তিনি তো দণ্ডিত। অন্যদিকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত চরম বিপর্যয়ের মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারে না। ছিনতাই, রাহাজানি, লুট, জমি দখল, বাস কাউন্টার দখল থেকে শুরু করে মানুষ অসহনীয় জীবনযাপন করছে। এই ব্যাপারে সাবেক যে 23 জন শীর্ষ সন্ত্রাসীরা ছিল, সেই সন্ত্রাসীরা একের পর এক ছাড়া পেয়ে এখন মাঠে ময়দানে আছে। অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সেসব শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ছিনতাই, চাঁদাবাজি এবং দখল করার চেষ্টা করছে। তার কারণে খুন, রাহাজানি এবং হত্যার মতো বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা আশা করব বর্তমান সরকার এখনও সময় আছে, সঠিক পথে হাঁটুক এবং দেশকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক।